স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। 3 ফরম্যাটের ভেতর টি-20 সবচেয়ে ভালো খেলছে বাংলাদেশ, আর এই ভালো খেলার পেছনে বড় ভূমিকা আছে স্পিনার নাসুম আহমেদের। সীমিত সক্ষমতার ভেতরও নাসুম দারুণ সফল। প্রতি ম্যাচেই নীরবে ভূমিকা রেখে যাচ্ছেন তিনি। সেটা কিভাবে, সেই গল্প ফয়সাল হাবিবের রিপোর্টে। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছে 165 ওভার প্রতি 8 রানের বেশি তোলা ইনিংসে রিশাদ এবং 2 পেসারের উপর বেশ ভালোই চড়াও হয়েছিল উইন্ডিজ ব্যাটাররা, কিন্তু নাসুম আহমেদ ছিলেন সুপার ইকোনমিক্যাল। এদিন 4 ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র 15 রান, করেছেন 14টা ডট বল, 4 ওভারে খেয়েছেন মাত্র 1টা ছক্কা। ভাববেন না শুধু এ ম্যাচেই কিপ্টে ছিলেন নাসুম। এবছর 9 ইনিংসে বোলিং করে 5.72 ইকোনমি রেট বজায় রেখেছেন। সেই 9 ম্যাচের মাত্র 1টা ছিল মিরপুরে। খেলেছেন দুবাই, আবুধাবির মতো ব্যাটিং উইকেটে, শারজার মতো ছোট মাঠে, অর্থাৎ স্পিনারদের জন্য সহায়তা নাই এমন উইকেটেও নাসুম দারুণ সফল। তার নামের পাশে হয়তো রিশাদের মতো গ্ল্যামার নাই, সাকিব আল হাসানের মতো ভ্যারিয়েশনও আয়ত্ত করতে পারেননি এখনো। তাহলে সফল কিভাবে হন? উত্তর হলো সিম্পলিসিটি। নাসুমের সবচেয়ে বড় গুণ ব্যাটারদের কোনো রুম না দেয়া। টি-20তে একের পর এক বল স্ট্যাম্প বরাবর করতে পারেন, তাই ব্যাটাররা হাত খুলে মারার সময় সুযোগ পান না। সাথে পেস ভ্যারিয়েশনও দেয় বাড়তি সুবিধা। ব্যাটাররা হাঁসফাঁস করতে থাকে এই স্পিনারের বিপক্ষে। নাসুম আহমেদ টি-20 ক্যারিয়ারে 45 ম্যাচ খেলে পেয়েছেন 46টা উইকেট। অন্যদিকে রিশাদের উইকেট 51 ম্যাচে 62টা। নাসুম বেশি উইকেট পান না, এটা হতে পারে একটা তর্কের বিষয়, কিন্তু সেই তর্কের বিপক্ষে যুক্তি আছে যথেষ্ট। দলে তার দায়িত্বই থাকে আঁটো-সাঁটো বোলিং করা। নাসুমও নিজের উইকেটের কথা না ভেবে দায়িত্ব পালন করে যান। প্রতিপক্ষ তখন বাধ্য হয়ে অ্যাটাক করে রিশাদকে, তাই তো টাইগার লেগির কপালে জোটে বেশি বেশি উইকেট। বলতে পারেন অন্য বোলারদের উইকেট পাওয়ার পেছনেও ভূমিকা আছে নাসুমের নিঃস্বার্থ বোলিংয়ের। লিমিটেড ওভারের 2 ফরম্যাটেই নতুন বল হাতে নেন নাসুম। রান না দিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ফেলেন চাপে। ফিল্ডিংটাও খুব একটা মন্দ করেন না, ব্যাট হাতে দিন দিন করছেন উন্নতি। সব দিক বিবেচনায় একজন ইউটিলিটি ক্রিকেটারের সব গুণ নাসুমের আছে। চুপচাপ দলের হয়ে ভূমিকা রাখা এই ক্রিকেটার সেই তুলনায় আলোচিত হন কমই। বলতে পারেন নতুন যুগের সাইলেন্ট কিলার বাংলাদেশের নাসুম আহমেদ। ফয়সাল হাবিব, 71। টি-20তে বাংলাদেশ শক্তিশালী দল, তবে ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ করলো কেন তাদেরকে বলা হয় এই ফরম্যাটের কিং। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ওরা টাইগারদের হারিয়েছে 16 রানে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 3 উইকেট খরচায় ক্যারিবিয়ানরা করে 165, জবাব দিতে নেমে স্বাগতিকরা থেমেছে 149 রানেই। 3 ম্যাচের সিরিজে টাইগাররা পিছিয়ে পড়লো 1-0-তে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। মুস্তাফিজুর রহমানের ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন তানজিম হাসান সাকিব। রবমান পাওয়েলের তুলে দেওয়া বলটা সোজা হাতেই এসেছিল, কিন্তু ধরতে পারলেন না। তখন কে জানতো সামনে কি ঝড় অপেক্ষায়। ইনিংসের শেষ ওভারের শুরুতে ক্যারিবিয়ানদের বোর্ডে জমা 150 কম রান। সেই লাস্ট ওভারে সেই পাওয়েল সাকিবকে উড়িয়ে মারলেন 3টা বিশাল ছক্কা। এই ওভারেই দিলেন 22 রান। নিজের 100তম টি-20টা পাওয়েল রাঙালেন 28 বলে 44 রান তুলে অপরাজিত থেকে। যে ওয়েস্ট ইন্ডিজ 150 পার করতে পারবে কিনা সেটা নিয়েই ছিল সংশয়। তানজিম সাকিবের ওই এক ওভারে ক্যারিবিয়ানরা সেটাকে নিয়ে গেল 165-তে। চট্টগ্রামের উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের 2 ওপেনার শুরুটা করেছিলেন হিসেবি কায়দায়। ওদের দুর্গে রিশাদ হোসেন আঘাত হানার আগ পর্যন্ত ব্র্যান্ডন কিং আর এলিক আথামসের ওপেনিং জোট থেকে আসে 50 বলে 59 রান। টাইগার লেগির বলে 27 বলে 34 রান করে উইকেট দেন আথামসে। ক্যাপ্টেন শাই হোপ এক পাশে ধরে খেললেও ব্র্যান্ডন কিং বেশিক্ষণ টেকেননি। তাসকিনের জোড়া আঘাতে তার পরপরই ফিরে যান শেরফান রাদারফোর্ড। মিডল ওভারে কিছুটা খেই হারায় ক্যারিবিয়ান ব্যাটিং লাইন। স্বাগতিক পেসারদের একের পর এক স্লোয়ারে কিছুটা নাভিশ্বাসী উঠছিল অতিথিদের। তবে সেই ক্রাইসিস ডেথ ওভারের দিকে ম্যানেজ করে নিতে পেরেছে হোপ আর পাওয়েল। ইনিংস শেষ করে আসার আগে দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন 46 বলে 83 রান। ক্যাপ্টেন নট আউট থাকেন 46-এ। চেস করতে নেমে চিরায়ত বিপথে টাইগার ব্যাটিং। 300 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন তানজিদ তামিম। সম্মুখে সাইড বেঞ্চে বসিয়ে নেমেছিলেন বলেই কি চাপটা বেশি ছিল। 5 বলে 15 রান, 1 ছক্কা 2 বাউন্ডারি। তামিমের গল্পটা শেষ ওখানেই। ফিরেছেন জেডেন সিলসের অফ স্টাম্পের উপর একটা শর্ট পিচ ডেলিভারিতে মিডনে ক্যাচ তুলে।
ক্যাপ্টেন লিটনের ফেরাটা রঙিন হলো না একদম। আকিল হোসেন নিজের বলে নিজেই ক্যাচটা ধরে করেছেন সুপার সেলিব্রেশন। তার পরের ব্যাটার নুরুল হাসান সোহান থেকেও যেন নেই। 166 রান তাড়া করতে নেমে 57 রান তুলতেই 5 উইকেট হাওয়া টাইগারদের। 59 রান তুলতে আরেক দুর্যোগ সাগরিকায়। ফ্লাড লাইট নিভু নিভু। তাওহিদ হৃদয় আর তানজিম সাকিবের অভিযোগ আমলে নিয়ে আর্লি ড্রিঙ্কস কল করেন আম্পায়ার। হাল ধরার চেষ্টা ছিল তাওহিদ হৃদয়ের, ওদিকে হু হু করে বাড়ছিল আস্কিং রান রেট। সেই চাপ সামাল দিতেই ব্যক্তিগত 28 রানে ক্যাচ তুললেন শর্ট ফাইন লেগে আকিল হোসেনের হাতে। তানজিম সাকিব আর নাসুমের ব্যাটিং দেখে মনে হতেই পারে পিকচার আভি বাকি হে। দুজনে মিলে গড়ে তুলেছিলেন 23 বলে 40 রানের পার্টনারশিপ। এবার ওয়েস্ট ইন্ডিজ শুরু করে ওয়াইড আউটসাইড অফে বল করা, সেটাই মারতে গিয়ে কট সাকিব। ক্যারিবিয়ান ড্যান্সিং সেলিব্রেশনে মাতলেন জেসন হোল্ডার। 13 বলে 20 রানের ব্রিলিয়ান্ট নক খেলেই ফিরে যান নাসুম। হোল্ডার আর পাওয়েলের যৌথ প্রযোজনায় ধরা পড়েন বাউন্ডারি লাইনে। তবু ঋষাদে ছিল আশা, তিনি কি কিছু করবেন? উত্তরটা মিলল খানিক বাদেই। 6 রানে ফিরে গেলেন হার্ড হিটার। বাংলাদেশের ম্যাচটা শেষ হয়ে গেছে মূলত ওখানেই। পরাজয় শেষ পর্যন্ত 16 রানের। খালিদ জামিল, একাত্তর। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি20 ম্যাচ কভার করেছেন আমাদের সহকর্মী সাইফুল রূপক। তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রূপক, এই ম্যাচ হারার পর কি বলা হলো আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, বা ম্যাচ পরবর্তী যে সংবাদ সম্মেলন হয় সেখানে আসলে কে এসেছিলেন বাংলাদেশের পক্ষে এবং তিনি এই পরাজয়ের কারণ কি বললেন? ম্যাচ শেষে পোস্ট ম্যাচে তাজিম সাকিব এসেছেন। তিনি বললেন যে তার আসলে মিক্সড ফিলিং, কারণ তিনি শেষ ওভারে 22 রান দিয়েছেন। তার এক্সিকিউশনটা ভালো হয়নি। তার প্ল্যান ছিল ইয়র্কার দেয়া, ওয়াইড ইয়র্কার দেয়া, সেটা জায়গা মতো বল ফেলতে পারেনি। সেই 22 রান যে শেষ ওভারে নিয়েছে বা শেষ 3 ওভারে যে ক্যারিবিয়ানরা 51 রান নিয়েছে, সেখানে কিন্তু মোমেন্টামটা ক্যারিবিয়ানরা পেয়ে গেছে এই ম্যাচে। বাংলাদেশ একটু ব্যাকফুটে। তবে তানজিম সাকিব আবার যেটা বললেন যে তার যে ব্যাটিং টিম ম্যানেজমেন্টে তাকে আগে পাঠিয়েছে, তিনি সেটা চেষ্টা করেছেন। ভালো ব্যাটিং করে 30-এর ঘরে রান 33-এর মতো রান করেছেন। শেষ করতে পারলে ভালো লাগতো। তবে পুরো দায়টা তিনি বলছেন যে ব্যাটারদের, অর্থাৎ মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। আমি যদি বলি আসলে হাফ হার্টের শট খেলে মিডল অর্ডার ব্যাটাররা আউট হয়েছে। টপ মিডল লিটন কুমার দাস, সাইফ হাসান কিংবা তাওহিদ হৃদয় হাফ হার্টের শট খেলেছে। আবার অন্যদিকে রবম্যান পাওয়েল বলছেন, যেটা ড্যারেন সামি শেষ ম্যাচে আক্ষেপ করেছিলেন ওয়ানডে শেষ ম্যাচে, যে ওয়েস্ট ইন্ডিজ 5-6টা ক্যাচ ছেড়েছিল, ক্যাচিংয়ে উন্নতি করতে হবে। আজকে যদি দেখেন যে অসাধারণ ফিল্ডিং করেছে, এই ক্যাচগুলো পেয়েছে, দারুণভাবে তালুবন্দি করেছে। আবার অন্য পাশে বলা যায় আসলে ক্যাচ দেয়াটা বা যেভাবে বাংলার ব্যাটাররা মিডলিং করতে পারেনি বা হাফ হার্টের শট খেলে ক্যাচ দিয়েছে, সেটাই সবচেয়ে বড় দুর্বলতা। তানজিম সাকিবের কথা ফুটে উঠেছে যে আসলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। ক্লিন হিটিং যে বিষয়টা বা মিডলিং করা যে বিষয়টা, সেটাতে একটু ঘাটতি ছিল। এবং মিডল অর্ডার ব্যাটাররা যেহেতু রানটা খুব বেশি না, শুরুতে তানজিদ তামিম এবং সাইফ কিন্তু প্রথম 2 ওভারে মোটামুটি রিকভারি করেছিলেন, ভালো রান তুলেছিলেন। ব্যাটাররা কিন্তু আরেকটু সময় নিতে পারতো। সেটা সোহান হতে পারে, শামীম পাটোয়ারি হতে পারে, হৃদয় একটু সময় নিয়েছে, বাট সেটাকে ক্যাপিটাল স্কোর কনভার্ট করে বড় ইনিংস করতে পারেনি। সোহান এবং শামীম যদি সময় নিয়ে আরেকটু ডিপ নিতে পারতো খেলাটা, তখন হয়তো রিশাদ, নাসুম বা তানজিম সাকিবের যে সামর্থ্য আছে, তারা আজকেও যে সুবিধাটা দিয়েছে টিম ম্যানেজমেন্টকে, তারা লং হ্যান্ডে খেলে দ্রুত রান তোলার সামর্থ্যটা দেখিয়েছে। মিডল অর্ডার ব্যাটাররা আসলে ডিপে নিতে পারলে, দায়িত্ব নিয়ে খেলতে পারলে এই ম্যাচটা হয়তো বাংলাদেশের দখলে আসতো। তবে হতাশা, শেষ ওভার তানজিম সাকিবের নিজের আর মিডল অর্ডার ব্যাটারদের আসলে ব্যর্থতাই তুলে ধরেছেন রূপক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী সাইফুল রূপক, তিনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি20 ম্যাচটা কভার করেছেন। বাংলাদেশ আফগানিস্তান যুব ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় 1.5 যুগ পর বগুড়ায় মাঠে আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সিরিজটিকে সামনে রেখে সোমবারই হয়েছে ট্রফি উন্মোচন, আর মঙ্গলবার সকাল 9:30টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। 5 ম্যাচ সিরিজের প্রথম 2টি ওয়ানডে হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 28 ও 31 অক্টোবর। বাকি 3 ম্যাচ গড়াবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে 3, 6 ও 9 নভেম্বর। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট, আউটফিল্ড সবই মুগ্ধ করেছে ক্রিকেটারদের। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম স্পষ্টতই জানিয়েছেন বগুড়ায় খেলার জন্য কতটা এক্সাইটেড তিনি এবং তার দল। দেখেন যে অনেকদিন পরে বগুড়াতে ম্যাচ হইতেছে, আমরা খুবই এক্সাইটেড এটা খেলার জন্য। আর ইনশাল্লাহ এটা বলেন প্রস্তুতি হিসেবে আমাদের খুব ভালো প্রস্তুতি নিয়েছে, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। না দেখেন যে উইকেট ভালোই লাগতেছে আজকে, যখন প্রথমে কালকেও দেখছি উইকেট অনেক ভালো আছে, ক্রাশ আর হচ্ছে আউটফিল্ডও খুব ভালো আছে। আশা করি ভালো কিছু হবে।
ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা। এ খবর সবাই জানে, কিন্তু কিভাবে লাল সবুজের ভিত গড়ে ওঠে সেই খবর কি রাখে কেউ? রংপুরের প্রত্যন্ত এক অঞ্চলে বেড়ে উঠছে ভবিষ্যতের আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। পায়ের ঘাম মাটিতে ফেলে নিজের গায়ে পকেটের টাকা খরচ করে ফুটবলার তৈরি করতে ব্যস্ত কোচ মিলন মিয়াদের মতো এমন নাম না জানা অসংখ্য কারিগর স্বপ্ন দেখেন মেয়েরা একদিন লাল সবুজের ঝান্ডা উড়াবে বিশ্বকাপে। হাসান সজীবের রিপোর্ট। ফুটবলারদের জন্য খাদ্যের যোগান দিতে নিজ জমি থেকে এভাবেই মাথায় ধান বয়ে বেড়াচ্ছেন একজন কোচ। না, এ কোনো নাটক কিংবা সিনেমার কল্পকাহিনী নয়, বাস্তব। মোহাম্মদ মিলন মিয়া বাংলাদেশের নারী ফুটবলার তৈরির অন্যতম কারিগর। রংপুরের প্রত্যন্ত অঞ্চলে যিনি গড়ে তুলেছেন ফুটবল একাডেমি, যার মাধ্যমে সদ্য পুরস্করণী ইউনিয়নের পালিচরা গ্রামকে সবাই চেনে ফুটবল কন্যা গ্রাম নামে, যেখান থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন একাধিক ফুটবলার। সামাজিক বাধাকে উড়িয়ে কিভাবে মেয়েদের স্বপ্ন পূরণ করা যায় তার এক অনন্য উদাহরণ এই তরুণ কোচ। আধুনিক ফুটবলে মেয়েদের আরো ভালোভাবে গড়ে তুলতে প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করছেন মিলন। এরই মধ্যে বি লাইসেন্স পেরিয়ে এএফসি এ ডিপ্লোমা সার্টিফিকেট পেয়েছেন। কিছুদিন আগে যশোরে বাফুফের আয়োজনে ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ওয়ার্কশপেও ছিলেন, যেটা লক্ষ্য ছিল মিলন মিয়াদের মতো কোচেরা যাতে আরো ভালোভাবে সিন্ধু সেচে মুক্ত তুলে আনতে পারেন। প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার খুঁজে বের করার পেশাদারি কৌশল শেখানো হয়েছে সেখানে। অনেক সময় হচ্ছে ট্যালেন্টগুলো আসতেছে, আমরা নিয়ম এবং কি দেখে এই ট্যালেন্টগুলো খুঁজে বের করবে, এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে দেখা গেল যে ওখান থেকে একটা ট্যালেন্ট ঝরে যেতে পারে। আমাদেরকে যত বেশি লার্ন করার সুযোগ দেবে তত বেশি আমরা কিন্তু ট্যালেন্ট খুঁজে পাবো। এই জিনিসটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে দিচ্ছে, এটা ভালো। নিজের মেধার পাশাপাশি আয়ের টাকা, জমি, বাসা সবই মিলন মিয়া বিলিয়ে দিচ্ছেন ফুটবলারদের জন্য। পালিচড়ায় নিজ খরচে আবাসিক ব্যবস্থায় গড়ে তুলছেন মেয়েদের, এমনকি জমিতে ধান চাষ করছেন ফুটবলারদের খাদ্যাভাব দূর করতে। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে একটি ধানের কণাও আমি বিক্রি করি না, শুধু প্লেয়ারদের জন্য রাখি। শুধু এটা বললে ভুল হবে, তাদের ফুডিং বিষয়টা নিশ্চিত করি। আমি দেখেন দুটো গাভী রেখে দিছি, সেখান থেকে যেন দুধটা তারা পায় নিয়মিত, কারণ এটা তো সব গরিব ঘরের খেলোয়াড়। এই যে ধান করে রাখছি আপনার, এই যে এগুলো বিক্রি কেন করি না, এই যে বিক্রি করা আগেই তো শেষ হয়ে যায়। সামাজিক কুসংস্কার, নানা চাপে ফুটবল ছেড়ে দিতে চেয়েও পারেন না মিলন মিয়া। স্বপ্ন যে আকাশ ছোঁয়া। সরে যাওয়ার চিন্তা করি, বাট পারি না, রক্তে আসলে ফুটবল মিশে গেছে, এই জন্য পারি না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমি কিভাবে বাদ দিব। আপনার একটা মেয়ে দীর্ঘ 3-4-5 বছর ধরে একটা কষ্ট করে গেল, আমি যদি ওই জায়গা থেকে সরে দাঁড়াই, আপনি একবার চিন্তা করেন এই 3-4 বছর যে পরিশ্রম করলো, হয়তো বা আর একটু পরিশ্রম করলে ন্যাশনাল টিমে খেলতে পারে, ওই পরিবারটার স্বাবলম্বী হতে পারে, বিভিন্ন জায়গায় ও সেট হতে পারে। এই জায়গা থেকে আসলে পারি না। আমি এই ড্রিমটাই দেখি যে আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো, আর সেখানে আমাদের মতো কোচদের অবদান থাকবে। অবদান বলতে ওই রকম প্লেয়ারকে ওই যে তখনই সার্থকতা আসবে যে ধান মাথায় করে নিয়ে যাচ্ছি, ওখান থেকে ওই যে খাওয়াইলাম, ওইখান থেকে একটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপে খেলবে, দেশের হয়ে ওয়ার্ল্ড কাপে খেলবে। এই ড্রিমটাই আমি দেখি। হাসান সজীব, ৭১, ঢাকা। থাইল্যান্ড থেকে কোনো সুখবর নিয়ে ফিরতে পারছে না বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছে 5-1 গোলে। এমন হারের পরও কোচের কণ্ঠে মেয়েদের জন্য প্রশংসায় ঝরেছে। ম্যাচের আগে বাংলাদেশ কোচ ইঙ্গিত দিয়েছিলেন ওয়েস্ট বিপক্ষে ওদের মাঠে জেতা হবে প্রায় অসম্ভব। এরপরও ম্যাচে বাংলাদেশের মেয়েরা শুরু করেছিল ভালোই। 23 মিনিটের মধ্যে 2 গোলে পিছিয়ে পড়ার পরও বাংলাদেশও একটা গোল শোধ দেয় ম্যাচের 29 মিনিটে, কিন্তু গোল পেয়ে ম্যাচে ফেরার বদলে সহসায় আরও পিছিয়ে পড়ে টাইগ্রেস। প্রথমার্ধে থাইল্যান্ড এগিয়ে যায় 3-1 গোলে। বিরতি থেকে এসে থাই মেয়েরা দেয় আরও 2টা গোল। বাংলাদেশের পক্ষে শামসুন নাহার ছাড়া আর কেউ করতে পারেননি কোনো গোল। ফলে ম্যাচে মেয়েদের হারতে হয় 4 গোলের ব্যবধানে। এমন বড় হারের পরও পিটার বাটলার দাঁড়িয়েছেন শিষ্যদের পাশে। We're not at their level. We played a team tonight that is a very, very good team. Well resourced, well coached. They've got some wonderful players, and as we were just saying then about that, physical profiling,
stronger, fitter than our girls. But I'm proud of our girls. কেটে গেছে ধোঁয়াশা, ভেন্যু জটিলতায় আর্চারি ফেডারেশনের পাশে যুব ও ক্রীড়া উপদেষ্টা। ঢাকা স্টেডিয়ামে 7 থেকে 12 নভেম্বর পর্যন্ত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে থাকছে না আর কোনো বাধা। 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে আর্চারি চ্যাম্পিয়নশিপের মাঝে বাংলাদেশ আফগানিস্তান প্রীতি ফুটবল ম্যাচ পড়ায় বাধে বিপত্তি। ভেন্যু সরিয়ে নিলে জরিমানার মুখে পড়ার শঙ্কা জাগে আর্চারির। ফেডারেশনটি আবেদন করে যাতে অন্তত সেমিফাইনাল পর্যন্ত ঢাকা স্টেডিয়াম ব্যবহারের সুযোগ করে দেওয়া হয় তাদের, যা কানে পৌঁছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার। সেমিফাইনাল শেষে বাকি 2 দিনের খেলা গড়াবে আর্মি স্টেডিয়ামে। উপদেষ্টা মহোদয় যে উনি যেই সৌজন্যতা পরিচয় দিয়েছেন আমাদেরকে, এবং আমি ওনাকে একটা আবেদন জানিয়েছিলাম আপনাদের মাধ্যমে যে 2টা ফেডারেশনই আপনার, 2টা ফেডারেশন অভিভাবক আপনি। এখন আপনি একটা বিবেচনা করে দেন যাতে করে আমরাও খেলতে পারি, তারাও খেলতে পারে। মধ্যস্থতাকারী হিসেবে উনি কাজ করেছেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা 12 তারিখ পর্যন্ত যদি খেলি অ্যাটলিস্ট আমরা পেনাল্টি থেকে বেঁচে গেলাম। খেলার অ্যাকচুয়ালি 2টা পার্টকে আমরা ভাগ করেছি, এটা খুব ট্যাক্টফুলি করতেছে, যেহেতু আমরা আসলে আমাদের সবাইকে রেসপেক্ট করছি, ফুটবল ফেডারেশনকে আমরা রেসপেক্ট করি, এবং আমাদের মাননীয় অ্যাডভাইজার যিনি আছেন উনিও তো বললেন যেটা আমাদেরকে শেষ মুহূর্তে দিয়েছেন। তো 12 তারিখ পর্যন্ত আমাদের অ্যালাউ করেছে। তো এইটা আমাদেরও তখন আর কি কিছুটা আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো আমরা ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যারা মানে টেকনিক্যাল পার্সন আমাদের যোগাযোগ করে আমরা অ্যাকচুয়ালি খেলা 2টা পার্ট করে বুঝিয়েছি। এভাবে 2টা পার্ট, প্রথমটা হচ্ছে আপ টু সেমিফাইনাল, কিন্তু ফাইনালগুলো যদি ফাইনাল ভেন্যু আমরা ওইভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ফাইনালে খেলা হলো না বাংলাদেশের। রাউন্ড রবিন লিগে আফগানিস্তানের কাছে 3-1 সেটে হেরে ফাইনাল থেকে ছিটকে গেল স্বাগতিকরা। কাভা ভলিবল কাপে এ নিয়ে টানা 2 ম্যাচে হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলে 2 দলের মাঝে। এই সেটে 25-23 পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে লিডে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা। 25-20 পয়েন্টে লাল সবুজদের হারিয়ে ম্যাচে সমতা আনে আফগানরা। তৃতীয় সেটে কামব্যাকের চেষ্টা করলেও তা আর হয়ে ওঠেনি। শেষ মুহূর্তে 25-23 পয়েন্টে জয় তুলে নিয়ে 2-1 ব্যবধানে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। চতুর্থ সেটও 19-25 পয়েন্টের ব্যবধানে হেরে বসে স্বাগতিকরা। টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা 3টি করে ম্যাচ জিতলেও পয়েন্টের হিসেবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে তুর্কমেনিস্তান। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।